আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অবৈধ ইউনূস সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করছেন। গতকাল থেকেই জানা গিয়েছিল যে আজ তারা পদত্যাগ করবেন। অনেকদিন ধরেই তারা পদত্যাগ করে নির্বাচন করবেন সে কথা আমরা শুনে আসছিলাম, কিন্তু এত লাভজনক ব্যবসা ছেড়ে অনিশ্চিত নির্বাচনী যাত্রায় তারা সামিল হতে চাননি হয়তো। এখন নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় তারা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে ধরে নিচ্ছি। ইতিমধ্যেই তাদের এক জীবনের আয় হয়ে গেছে এবং দুই মন্ত্রণালয়কেই, বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার স্থানীয় সরকার এবং ক্রীড়া মন্ত্রণালয়কে ফোকলা করে দেওয়া হয়েছে দুর্নীতি করে। এখন তারা সেসব আয় হয়তো নির্বাচনী ব্যয়ে ব্যবহার করবেন বলে ধরে নেওয়া যায়। আপনারা হয়তো জেনে থাকবেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার স্থানীয় সরকার এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব আদিলুর রহমান শুভ্রকে নেওয়ার কথা বলা হলে তিনি রাজি হচ্ছিলেন না। এই দুই মন্ত্রণালয়ে হওয়া দুর্নীতির বোঝা তার উপর এসে পড়ে কিনা সে কথা ভেবে হয়তো, কিন্তু পরে নাকি তিনি এবার রাজি হয়েছেন। আর রিজওয়ানা হাসান তো মানে উনি তো যে কোনো মন্ত্রণালয়ে দিতেই রাজি আছেন, সেজন্য তাকে দেওয়া হচ্ছে মাহফুজ আলমের তথ্য মন্ত্রণালয়। কিন্তু প্রশ্ন হলো, সরকার থেকে পদত্যাগ করে আসিফ আর মাহফুজ যাবেনটা কোথায়? এতদিন সরকার তাদেরকে না হয় নিরাপত্তা দিয়েছিল আশ্রয় প্রশ্রয়, অর্থ, আয়ের সুযোগ, কিন্তু এখন পদত্যাগের পর তাদের কি এনসিপি নেবে, বিএনপি নেবে, নাকি জামায়াত নেবে? এসবের উত্তর খোঁজার চেষ্টাই করা যাক আজকের আলোচনায়। চলুন। সরকার নাকি শেষ পর্যন্ত জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েই দিচ্ছে, যদিও আমি এখনো মনে করি নির্বাচনের তফসিল ঘোষণা হবে কয়েকবার, একবার নয়। ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করব পরে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের দুজন ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ বুধবারই উপদেষ্টা পদ ছাড়তে পারেন বলে সরকারের কয়েকটি দায়িত্বশীল সূত্র জানিয়েছিল গতকালই। তারা তথ্য এবং সম্প্রচার এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন সামলাচ্ছিলেন, সঙ্গে আবার যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব উপরি ছিল। বিষয়টি এখন কেউ প্রকাশ্যে বলছেন না, কিন্তু ভেতরে ভেতরে দিন তারিখ প্রায় ঠিক হয়ে গেছে। যতটুকু জানা যাচ্ছে তাতে তফসিল আজ সন্ধ্যায় বা কাল বৃহস্পতিবার ঘোষণা হতে পারে বলে বলা হচ্ছে। সেই ঘোষণার আগেই দুজন পদ ছাড়বেন, এমন বার্তা তারা গতকাল মঙ্গলবার সরকারের সংশ্লিষ্টদেরকে জানিয়েছিলেন। একই দিনে আসিফ মাহমুদ দুপুর ৩টায়, মানে আপনারা যখন এই ভিডিওটি দেখছেন সেদিন দুপুর ৩টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন, যা পুরো পরিস্থিতিকে আরো জোরালো ইঙ্গিতের দিকে ঠেলে দিচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তিনি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন। তবে সরকারের ভেতরের যারা বিষয়টি জানেন তারা বলছেন এই সংবাদ সম্মেলন সম্ভবত পদত্যাগের ঘোষণাটা ঘিরেই হতে পারে। সরকারি পর্যায়ে গতকাল দুপুরে যমুনায় নিয়মিত সাপ্তাহিক বৈঠক হয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং কয়েকজন সিনিয়র উপদেষ্টার সঙ্গে। সেখানেই প্রথম স্পষ্টভাবে উঠে আসে যে দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগের সিদ্ধান্ত হয়েছে। সন্ধ্যার পর দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চিত হন যে তারা বুধবারই পদ ছাড়ছেন। এই আলোচনা নতুন কিছু নয়। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকেই সরকারের শীর্ষ পর্যায়ে তাদের ইঙ্গিত দিয়েছিল যে তফসিল সামনে এলে উপদেষ্টা পরিষদে থাকা উচিত হবে না তাদের আর, কারণ ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে সরকারে এলেও নির্বাচনের সময় তাদের ওই অবস্থান প্রশ্ন তুলতে পারে। তখন তারা আরো কিছু সময় চেয়েছিলেন। মাহফুজ আলম তো সরকার শেষ হওয়া পর্যন্ত থাকতে চাওয়ার কথাও বলেছিলেন, এমনকি তিনি নির্বাচনে নাও লড়তে পারেন এমনটাও জানিয়েছিলেন। তাগাদা আবার আসে গত মাসে। অন্তর্বর্তী সরকারের ভেতরে একটা সাধারণ মত তৈরি হয় যে তফসিল ঘোষণার পর দুই ছাত্র প্রতিনিধির উপদেষ্টা পদে থাকা বিব্রতকর হবে। তারা ভোটে নামুন বা না নামুন, পদত্যাগী হবে স্বচ্ছ অবস্থান। শেষ পর্যন্ত সরকারের সেই মনোভাব হয়তো এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। দুজনের সঙ্গে মিডিয়া যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু তারা ফোন ধরেননি বা বার্তার উত্তর দেননি। এখন একটু পেছনের গল্প বলি আপনাদের। গত বছর অর্থাৎ 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারকে উৎখাতের পর
8ই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারে জুলাইয়ের সন্ত্রাসী নেতৃত্ব দেওয়া 3 ছাত্রনেতা জায়গা পান। নাহিদ ইসলাম তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় পেয়েছিলেন, পরে পদ ছাড়েন, নতুন দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হন। তার জায়গায় সেই মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম, যাকে ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকায় নিয়ে গিয়ে মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন জুলাই সন্ত্রাসের। আসিফ মাহমুদ প্রথমে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, পরে আসেন স্থানীয় সরকারে এবং তাকে দেওয়া হয় উপরি হিসাবে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়। গল্প এখানে থেমে নেই। এই দুইজন যে কেবল সরকারে ছিলেন তা নয়, তাদের রাজনৈতিক গতিপথও এখনো নানা মুখে আলোচনার কেন্দ্রে অবস্থান করছে। আসিফ মাহমুদ আগেই জানিয়েছিলেন তিনি ঢাকার কোনো আসন থেকেই ভোট করতে চান। নভেম্বরের 9 তারিখে তিনি ভোটার এলাকা পাল্টে ধানমন্ডিতে আবেদনও করেন। ফলে ঢাকা 10, ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট এবং হাজারীবাগ থেকে তার প্রার্থী হওয়ার জোর গুঞ্জন ছড়ায়। এমনকি বিএনপির সঙ্গে যোগাযোগ বা সমঝোতার কথাও বের হয় বিভিন্ন মহলে। পরে দেখা গেল বিএনপি ওই আসনে নিজস্ব প্রার্থী ঘোষণা করায় তার সেই পথ কার্যত বন্ধ হয়ে গেছে। এখন তিনি স্বাধীনভাবে লড়বেন নাকি অন্য কোনো দলে যাবেন সেটা এখনো পরিষ্কার নয়। আর মাহফুজ আলমের ক্ষেত্রে গল্পটা আরেকটু জটিল। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর 1 আসনে। বিএনপি দীর্ঘদিন ধরে সেখানে প্রার্থী ঘোষণা করেনি, ফলে একসময় আলোচনা ছিল যে সমঝোতার মাধ্যমে মাহফুজকে সেখানে দেখা যেতে পারে। কিন্তু গত সোমবার এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বিএনপিতে যোগ দেওয়ার পর তাকে ওই আসনে মনোনয়ন দেওয়া হয়। ফলে মাহফুজের কপালও পুড়েছে, তার সম্ভাবনাও কার্যত শেষ হয়ে গেছে। এদিকে এনসিপি সহ কয়েকটি দল নতুন জোট গঠনের উদ্যোগ নিয়েছে। গত রোববার এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে নতুন একটি জোটের ঘোষণা দিয়েছে। এনসিপি এখন নিজেদের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করছে। মাহফুজ বা আসিফ কেউ এনসিপির মনোনয়ন নেন কিনা সেদিকেও সবার কৌতূহল থাকবে, কারণ এনসিপির সঙ্গে তাদের যোগাযোগ আগে থেকেই রয়েছে। কিন্তু অনেকে মনে করছেন যে তাদের মধ্যে একটা গ্যাঞ্জামও চলছে। তবে একটি বিষয় ক্রমে স্পষ্ট হচ্ছে যে দুজনেই বেশ কিছুদিন ধরে দুটি সমান্তরাল পরিকল্পনা চালিয়েছিলেন। একদিকে উপদেষ্টা পদ ধরে রাখা, আরেকদিকে সম্ভাব্য রাজনৈতিক ঠিকানা খোঁজা। বিএনপির সঙ্গে গোপন বৈঠকের কথাও এসেছে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে। সেখানে তারা মনোনয়ন পাওয়ার চেষ্টা চালিয়েছেন বলে জানা যায়। কিন্তু বিএনপি তাদের নিয়ে খুব বেশি আগ্রহ দেখায়নি। দলের নীতি নির্ধারকের ধারণা, ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার গ্রহণযোগ্যতা থাকলেও দলগত রাজনীতিতে তারা এখনো পরীক্ষিত নন। ফলে মাঠে না নেমে ক্ষমতার ভেতরে থাকার একটা বিকল্প পথ তারা খোলা রেখেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটাকে এক ধরনের নিরাপদ প্রস্থান বা কৌশল বলা যায়। উপদেষ্টা পদে থাকলে প্রভাব এবং সুবিধা থাকে, নির্বাচনে নামলে হেরে যাওয়ার ঝুঁকিও থাকে। তফসিল যত এগিয়ে আসে জনমনের প্রশ্ন তত বাড়ে, তারা সত্যি প্রতিশ্রুতি রাখবেন নাকি শেষ মুহূর্তে সুবিধার দিকেই সিদ্ধান্ত যাবে। আজকের হয়তো এই সম্ভাব্য পদত্যাগ সেই প্রশ্নের উত্তর দিতে পারে। এখন দেখা যাচ্ছে এটাই কি তাদের রাজনৈতিক যাত্রার নতুন অধ্যায়, নাকি আপাতত একটি দরজা বন্ধ হওয়ার ঘোষণা তারা দেবেন, সেটা আমরা অপেক্ষা করতে পারি। তবে কি জানেন, 2024 সালের যে সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছিল, তাতে এই দুইজনই মাস্টার মাইন্ডের ভূমিকায় ছিলেন। ফলে তাদের উপর আওয়ামী লীগের তো বটেই, সাধারণ জনগণের ক্ষোভ কম নয়। এখন তারা সরকারি নিরাপত্তার বাইরে গেলে তাদেরকে কোনো পক্ষই না নেওয়ার কারণটি আর কিছুই নয়, বরং তাদের সন্ত্রাসের নেতৃত্ব দেওয়া অতীতটি হতে পারে। কারণ এই অতীত নিয়ে তারা আসলে কোনো রাজনৈতিক দলেই জোরালো কোনো অবস্থান তৈরি করতে পারবেন না। আর সাধারণ নাগরিকের জীবন তাদের যাপন করা সম্ভব হবে না। এনসিপি কি তাদের নেবে? বিএনপি নেবে না বলে জানিয়েছে। আর জামায়াত? যেখানেই তারা জায়গা পান না কেন, তাদের ভবিষ্যৎ লেখন খুব সুখকর যে হবে না সে কথা নিশ্চিতভাবে বলা যায়। কারণ তারা এমন এক সন্ত্রাসের নেতৃত্ব দিয়েছে, বিশেষ করে আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার সেই AK-47 কাহিনী, সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরার কথা বলা সহ নানা রকম যেসব কথা তিনি বলেছেন, এবং মাহফুজ আলমের যে হিজবুত তাহরীর অতীত রয়েছে, এসব তো সবাই জানে। ফলে এই দুজন এখন পড়বে ঘোর বিপাকে। তাদের নিরাপত্তা কে দেবে? তারা হয় না সাধারণ নাগরিক হতে পারবে, না রাজনৈতিক নেতা না হতে পারবে। সো দোদেল বান্দা কলমা চোর, না পায় শ্মশান না পায় গোর। এই প্রবাদটি তাদের ক্ষেত্রে পুরোপুরি খেটে যাবে বলে আমার বিশ্বাস। দেখা যাক।
কোথাকার জল কোথায় গড়ায়। আমি জানি আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। যে রিপোর্টটি আমার হাতে এসছে একটা 21 পাতার রিপোর্ট। তা 21 পাতার এই রিপোর্টে ছত্রে ছত্রে তুলে ধরা হয়েছে মেটিকুলাস ডিজাইনের প্ল্যান, যা জুন মাস থেকে শুরু হয়েছিল। ওয়াকারুজ্জামান তাকে সেনাপ্রদান করার পরপরই তারপরে তিনি জামাত, বিএনপি এবং ছাত্র লিডারদের সঙ্গে বসে বসে আর যত উগ্রবাদী সংগঠনের সঙ্গে বসে বসে এই প্ল্যানটাকে ডিজাইন করেন। এই প্ল্যানটা ডিজাইন করার পর তারপরেতে এই প্ল্যানটা অ্যাপ্রুভালের জন্য পাঠানো হয় ফ্রান্সে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। ইউনূস তো প্রচুর কোটি টাকা দিয়েছেন। আমি এখানে কারেক্ট ফিগারটা লেখা নেই। এই যে গভর্নমেন্ট রিপোর্ট যেটা আছে অশোক স্তম্ভ দেখতেই পাচ্ছেন, আমি নামটা দেখাচ্ছি না ইচ্ছা করে। এটা হচ্ছে রিপোর্টটা। এই রিপোর্টের একদম শুরু থেকে শেষ অবধি আপনার বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত মার্কিং করতে পেরেছি, এখনো মার্কিং করতে পারিনি। আমি শত পড়ছি, এখন যত পড়ছি আমি শিহরিত হয়ে উঠছি যে কিভাবে একটা নিরপরাধী একজন দেশপ্রেমিক প্রধানমন্ত্রীকে এইভাবে দেশান্তরী করা যায়। এই পুরোটা যদি আমি পড়ার পর আগামীকাল থেকে অন্তত আমি যদি 20 মিনিট করেও করি 5টা পর্ব লেগে যাবে শেষ হতে। এর পেছনে কারা ছিলেন, তাদের নাম ধাম, তারা কত অর্থ দিয়েছেন, কার কার সঙ্গে চক্রান্ত করেছেন, কোথায় টেলিফোন হতো, কোথায় মিটিং হতো, এবং সেটাকে এক্সিকিউট করা হলো 4 তারিখ 5 তারিখে কিভাবে। ওয়াকারুজ্জামান পুলিশকে কি করে ভুল বোঝালেন, পুরোটা। এই যে পুলিশ হত্যা, 3500 পুলিশ হত্যার পেছনে সমস্ত মাথায় যা ছিল সেটা হচ্ছে গিয়ে ওয়াকারুজ্জামান। তার জন্য 3500 পুলিশের কিন্তু প্রাণ দিতে হয়েছে। আজ সবার প্রথমে যদি ফাঁসি দেওয়া শুরু হয় তাহলে ওয়াকারুজ্জামানকে দিয়ে ফাঁসি দেওয়া শুরু হওয়া উচিত। এই রিপোর্ট, যেটা জ্বলন্ত রিপোর্ট আমার হাতে আছে, এই রিপোর্ট যদি আপনারা পড়েন আপনাদের চক্ষু চরক গাছ হয়ে যাবে। আমি দুটো জায়গায় একটুখানি মার্ক করে রেখে দিয়েছি। অল্টারেশন অফ ক্যাপিটাল, কোথা থেকে ক্যাপিটাল এসছিল, অল্টারেশন অফ ক্যাপিটাল। একটা জায়গায় মার্ক করা আছে ক্যাপিটালাইজেশন অফ প্রফিট, মানে এই যারা ক্যাপিটাল ঢালছে তারা কি প্রফিট পাবে, তাদের কাছে প্রফিটের কোন অংশ গিয়ে পৌঁছাবে। আর একটা অংশে লেখা রয়েছে, সেটা হচ্ছে প্রক্সি। প্রক্সি অর্থাৎ এই প্ল্যানটার পেছনে যারা যারা প্রক্সি ডিজাইন করেছেন তাদের সমস্ত কিছু ওই প্রক্সিতে আছে, যারা প্রক্সি করেছিলেন। এখন এই যে এত বড় একটা রিপোর্ট, তার ছত্রে ছত্রে এত এত আপনার করা আছে, কি বলে, তথ্য ঠাসা আছে, সেগুলোকে সমস্ত আমার নোট ডাউন করতে হচ্ছে। এক তো বঙ্গানুবাদ করছি, ঠিক আছে, কারণ আমি তো আর ইংরেজি পড়ে তো আপনাকে ইংরেজি ডকুমেন্টারি করছি না, আমি করছি বাংলা। ফলে এগুলোকে আমায় বাংলায় করে, বাংলায় আমাকে নোট নিয়ে আমায় সমস্ত কিছু বাংলায় করতে হবে। তার জন্য আমাকে একটা দিন টাইম দিতে হবে। আমি কালকে থেকে পর্ব 1 পর্ব 2 করে করে আমি কালকে থেকে শুরু করব এই এক বিরাট মেটিকুলাস ডিজাইন।
ওয়াকারুজ্জামানের এন্ট্রি হওয়ার পর ওয়াকারুজ্জামান কি করে এই ঘটনাটি ঘটালেন এবং ইউনূস কি করে এর মধ্যে ঢুকলেন, ছাত্র নেতারা কি করেছিলেন, এই ছাত্র নেতাদের জোগাড় করেছিল কারা, বিএনপির কি যোগাযোগ ছিল, জামাতের কি যোগাযোগ ছিল, এবং জামাত, বিএনপি এবং আপনার এই আরো কিছু উগ্রপন্থী নেতা যারা মুখোশ পরে থাকতেন, তারা রাত্রিবেলাতে এই আপনাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তার বাড়িতে বৈঠক করতেন। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু জানতেন না এটা, এই যে চক্রটা হচ্ছে তাকে ভুল বোঝানোর জন্য তাকে ব্যস্ত রাখা হতো রাত্রির 1টা পর্যন্ত। 1টা পর্যন্ত ব্যস্ত রেখে একটা ডিসিশন নেওয়া হতো, কালকে আমরা এই জিনিসটা করব। তখন কিন্তু জিনিসটা পাকাচ্ছে সেই সময়তে, এরা ভেতর দিয়ে পাকাচ্ছে পেছন দিক দিয়ে, আর সামনে দিয়ে দেখাচ্ছে আমরা এটা কি করে ম্যানেজ করব। এইভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে এইভাবে তাকে এ করা হয়েছে, গুবলেট করে দেওয়া হয়েছে। দিয়ে এবার ভোরবেলা যখন অ্যাকশন যখন হওয়ার কথা, তখন দেখা যাচ্ছে কেউ সকালবেলা ঘুম থেকে উঠতেই পারছে না। এমন ভাবে ডিজাইন করে করা হতো যাতে 1টা, 1:30, 2টোর আগে মিটিং শেষ না হয়। তাহলে সেই পুলিশগুলো, সেই আইজি ফাইজি তারা তো ঘরে যাবে, এনএসআই বলুন, তারপরে তো আপনার ডিজিএফআই বলুন, এই যে ডিজিএফআই এও কিন্তু প্রথমে জানতো না, এনএসআইও প্রথমে জানতো না, পুলিশের কেউ জানতো না। জানতো কে? জানতো ওয়াকারুজ্জামান, বিএনপি, জামাতের আর কয়েকজন সন্ত্রাসবাদী উগ্রপন্থী দল, তারা ওইখানে মুখোশধারী উগ্রপন্থী দল বিভিন্ন আপনার সংগঠনের সঙ্গে তারা মিলেছিল। কখনো 13 দল, কখনো আপনার কি বলে জাতীয় পার্টি, এই সমস্ত মুখোশধারী হয়ে তারা ঢুকেছিল। তারা এই সমস্ত জিনিসটা করতো। ভোরবেলা যখন এক্সিকিউশনের যখন সময় আসতো, তখন দেখা যায় যে জিনিসটা দানাই পাকানো যাচ্ছে না। ফলে যাদেরকে ধরা হবে বলে মিটিং করা হচ্ছে, তাদেরকে কাউকে গিয়ে সেই বাসায় যখন পুলিশ গিয়ে পৌঁছালো 10টার সময় কি 11টার সময়, তখন তারা যে যার মতো পালিয়ে গেছে। কারণ খবর তো এরাই দিয়ে দিয়েছে যে ভোরবেলার আগে পালিয়ে যাও, পুলিশ রেড করবে। এরাই মন্ত্র দিচ্ছে, এরাই ভাগাচ্ছে, এরাই আবার স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে প্ল্যান করছে। সব থেকে অভাবনীয় হলো যখন 5 তারিখ, সেই সময় পুলিশ যখন ব্যারিকেড দিচ্ছে, আমি ওই শেষের অংশটুকু পড়ে নিয়েছি বলে আপনাদের বলতে পারছি। পুলিশ যখন ব্যারিকেড দিচ্ছে, সেই সময় সেনাবাহিনী গিয়ে পৌঁছয় ওয়াকারুজ্জামানের নির্দেশে একজন সেনাকর্তা, তার নামও এখানে লেখা আছে, আমি এখন খুঁজে পাবো না এখন এর মধ্যে, কালকে থেকে সমস্ত নাম লিখে রেখে দেবো। তিনি গিয়ে গণভবন থেকে 8 কিলোমিটার দূরে যখন মিছিল, তিনি গিয়ে পুলিশের ব্যারিকেড তুলে দিলেন। এবার ডিটেকটিভ ব্রাঞ্চ তার আইজির নির্দেশে এবার যখন লাস্ট ব্যারিকেডতে যখন কমিশনার নির্দেশে যখন গড়া হলো, তখন বঙ্গভঙ্গ গণভবনের থেকে আর কি 1.5 কিলোমিটার আগে, সেখান থেকে এক পুলিশ অফিসার, তার নামটাও আমি বলে দেবো, সেখান থেকে এক পুলিশ অফিসারকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো, বলো তুমি চলে যাও। কে বললো? ওয়াকারুজ্জামানের সেই নিয়োজিত সেই কর্নেল না লেফটেন্যান্ট জেনারেল, কেউ একটা হবেন, এখানে লেখা আছে। তো এইটার মধ্যে সেইগুলো সব রয়েছে। শেষ মুহূর্তে যখন মিছিল এগিয়ে আসছে, সেই মিছিলকে রাস্তা করে দেওয়ার জন্য পুলিশ বলল ব্যারিকেড খুলে দাও, এই অশোক স্তম্ভ, ব্যারিকেড খুলে দাও, ব্যারিকেড খুলে দিয়ে ওদেরকে ঢুকতে দাও।
সেনাবাহিনী যখন ব্যারিকেড খুলে দিচ্ছে তখন পুলিশ কি করবে? পুলিশ বাধ্য হয়ে সরে গেল। এবং শেখ হাসিনাকে তখন একটা বুদ্ধি দেওয়া হচ্ছে, সেই মুহূর্তে একটা দল বুদ্ধি দিচ্ছে, ওয়াকারুজ্জামান, তার দলবল, এবং সেখানে সেনাবাহিনী থেকে নিয়োগ করা যে একজন মেজর ছিলেন, পার্সোনাল সিকিউরিটি একজন অফিসার ছিলেন, মেজর, তার নামও আমি বলে দেবো কালকে, সেটাও এখানে আছে। তিনিও শেখ হাসিনাকে ভুল বোঝান যে আপনি যদি এখানে থাকেন তারপরে তাহলে কিন্তু আপনি প্রাণ নাশের চেষ্টা হয়ে যাবে, মিছিল এগিয়ে আসছে। তার আগে পর্যন্ত কিন্তু ওয়াকারুজ্জামান নিশ্চিত করেছেন, আগের রাত্রিরে সকালবেলা নিশ্চিত করেছেন, আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা দেখে নেব। প্ল্যানটা ছিল শেখ হাসিনাকে একেবারে ওখানে পিটিয়ে হত্যা করা হবে। শেষ মুহূর্তে আমাদের ভারতবর্ষের সেনাপ্রধান অজিত দোভালের নির্দেশে যখন খবর পাঠান যে এখন 1 ঘন্টার মধ্যে যদি ওখান থেকে বার করে আপনারা ভারতবর্ষে পৌঁছে না দেন তাহলে আমার এখান থেকে কমান্ডো বাহিনী যাবে, আমরা 8 ব্যাটালিয়ন কমান্ডো রেডি করে রেখে দিয়েছি, 12টা হেলিকপ্টার রেডি করে রেখে দিয়েছি, তাহলে কিন্তু আপনাদের নাক কাটা যাবে এবং আমরা ঢুকলে কিন্তু আর বেরোবো না। তখন বাধ্য হয়ে ইতিমধ্যে ওয়াকারুজ্জামান পৌঁছে গেছেন, তিনি একবার ফোন মারছেন জয়কে, একবার ফোন মারছেন পুতুলকে, একবার একে বোঝাচ্ছেন, শেখ রেহানাকে বোঝাচ্ছেন, একবার শেখ হাসিনাকে বোঝাচ্ছেন আপনি চলে যান। এবার খবর, শেখ হাসিনা যখন বাধ্য হয়ে, উনি যেতে চাননি, বলেছেন আমার মৃত্যু হোক, এই মাটিতেই বাবা মারা গেছেন, এই মাটিতেই আমার মৃত্যু হোক, তখন ওরা জোর করে, কারণ যদি শেখ হাসিনার গায়ে হাত পড়ে তাহলে ভারতবর্ষ ছাড়বে না, এই হুমকিটা খাওয়ার পর তখন কিন্তু টননারে ওয়াকারুজ্জামানের যে আমি যদি শেখ হাসিনাকে যদি মানে অক্ষত শরীরে যদি আমি না ফিরিয়ে দিতে পারি ভারতবর্ষে তাহলে পরে আমি প্রাণে বাঁচবো না অন্তত। তাই তাকে বাধ্য হয়ে হেলিকপ্টারে করে বিমান করে C-130 করে তাকে আমাদের হিন্দানি এয়ারবেসে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে অজিত দোভাল তাকে রিসিভ করেন। এই পুরো ডিজাইনটা করা হচ্ছে গিয়ে ওয়াকারুজ্জামানের। পরে এখানে এবার এন্ট্রি নেন এখানে মোহাম্মদ ইউনুস। সে গল্প কালকে থেকে আমি শুরু করব, পর্ব 1, পর্ব 2, পর্ব 3, পর্ব 4 করে। আমি বেশি লম্বা হয়ে গেলে আপনাদের দেখার ধৈর্য থাকবে না, কিন্তু মানে এত মানে তথ্যে ঠাসা একটা প্রতিবেদন আপনি ছেড়ে বেরোতেও পারবেন না। আর আমি মনে করি প্রত্যেকটা বাংলাদেশির এটা জেনে রাখা উচিত যে গদ্দার এই সেনাবাহিনী যারা রয়েছে তাদের প্রতি শুধু ঘৃণা উড়ে দিন, ঘৃণা ঘৃণা আর ঘৃণা। কারণ এরা দেশকে রক্ষা করবে কি, দেশের প্রধানমন্ত্রীকে এরা শত্রুর হাতে বেচে দেয়। টাকা নিয়েছিল ওয়াকারুজ্জামান, কত টাকা ঠিক আমি জানি না, এখানে উল্লেখ নেই, তার টাকা নিয়েছিল, তার জ্বলন্ত প্রমাণ এইখানে রয়েছে। এই যে 22 পাতায় দেখুন, 21 পাতার, একুশ পাতা দেখুন, এটা 20 নম্বর পেজ, এটা 21 পাতা অব্দি রিপোর্টটা আছে। রিপোর্টের সাইনটা আমি দেখাবো না বলে আমি রিপোর্টের শেষ পাতাটা আপনাদের দেখালাম না, কারণ এটাতে আমি তুলে ধরতে পারবো না। আমি যদি অন্য ফোন থেকে এডিট করেও করি, এটা কিন্তু আমি তুলে ধরতে পারবো না, কারণ এটা শত্রুপক্ষের হাতে চলে যাবে।